Okay. All right. ফাইন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি ফ্রি রিভিশন কোর্সের হায়ার ম্যাথের চ্যাপ্টার 11 এর লেকচার 2-তে। ওয়েলকাম টু কুইংগং স্কুল। আমি হাবিবুর রহমান অনিক তোমাদের সাথে থাকছি আমাদের হায়ার ম্যাথের যে প্রিপারেশনটা আছে একদম ফুলফিলড ওয়েতে আমাদের A to Z কমপ্লিটলি আমরা এই প্রিপারেশনটা দিব এই কোর্সের মধ্যে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু বলো আমাকে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো এবং তোমরা কেমন আছো আমাকে একটু কমেন্টে জানাও। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। দেন আমরা আমাদের ক্লাসটা আজকে কন্টিনিউ করবো, আমরা শুরু করব। আর যদি পারো ক্লাসটা তোমাদের প্রোফাইলে তোমরা শেয়ার দিয়ে দিতে পারো, অ্যান্ড ইন দ্য মিন টাইম তোমাদের পরিচিত গ্রুপগুলোতে তোমরা শেয়ার দিতে পারো যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও জয়েন করতে পারে। অলরাইট, খুলনা থেকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। বাকিরা কোথায়? বাকিরা কোথায়? ক্লাস শুরু করে দিব। গ্রেট। অলরাইট, ফাইন। সো আমরা আগের দিন শিখেছিলাম হচ্ছে কিভাবে বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করতে হয়, তাহলে একটা মানে সংযোজক, দুইটা বিন্দুর সংযোজক সরল রেখার দৈর্ঘ্য মাপতে হয়, এই সংক্রান্ত ব্যাপার স্যাপার। সো আমরা আজকে বেসিক্যালি কভার করবো দুইটা জিনিস। এক, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এই যে স্থানাঙ্ক জ্যামিতিতে কীভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, এবং দুই, আমরা শিখবো হচ্ছে যে ঢাল নির্ণয় সম্পর্কিত যে সকল ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে আমরা সেগুলো। সো তাহলে আমরা দেখাই আজকে কি শিখবো। আজকে প্রথমে শিখবো হচ্ছে আমরা ত্রিভুজ বা বহুভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করো এটা। আর দুই, আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ঢাল নির্ণয় সম্পর্কিত যে সকল প্রবলেম। ঢাল নির্ণয় এখানে ক্ষেত্রে আমরা দুটো জিনিস শিখবো। এক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে, আর আরেকটা হচ্ছে তোমাদের বলা হয়, এটা সাধারণ নিয়মে বলা হয় আর কি। সাধারণ নিয়মটা হচ্ছে যে বিন্দুগুলো বসিয়ে, সো ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে বহুভুজ সূত্র। সো এগুলো নিয়ে আমরা মোটামুটি আজকে ডিসকাস করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। সো ধীরে ধীরে আমরা চলো আগে ত্রিভুজের ক্ষেত্রফল মানে আমাদের 11.2 অনুশীলনীর প্রবলেমগুলো দিয়ে আজকে শুরু করব। আমি একটা আগে ত্রিভুজের মানগুলো নেই, দেন আমি দেখাই দিব দুটো সূত্র কীভাবে ওয়ার্ক করে। সো একটা প্রশ্ন নিলাম হচ্ছে একটি ত্রিভুজের, দেখো একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু কি কি আছে আমাদের কাছে? এখানে আছে ধরো A23, B56 এবং সি দেয়া আছে হচ্ছে আমাদের 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 -14। আমরা এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ফ্যান্টাস্টিক।
সো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা না আমরা দুইটা উপায় নির্ণয় করতে পারি। এক হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা দিয়ে, আরেকটা হচ্ছে যে আমাদের ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে বিন্দুগুলোকে নিয়ে আমরা দুটো প্রসেসে করতে পারি। তো আমি তোমাদেরকে আগে অর্ধ পরিসীমা সিস্টেমটা দেখাই। সো আমরা এই ত্রিভুজটা ইন জেনারেল যদি আমরা গ্রাফে যদি প্লট করি, আমাদের দেখতে হচ্ছে ঠিক এরকম 2 3 আসতে পারে, 1 2 1 2 3, একটা বিন্দু আসবে এখানে, আরেকটা বিন্দু 5 6, 1 2 3 4 5, আর হচ্ছে 6 4 5 6 এখানে, আর -1 and 4, 1 2 3 4, আরেকটা বিন্দু আসতেছে এখানে। সো অবভিয়াসলি আমাদের ত্রিভুজটা দেখতে একদম পুচকে হয়েছে চিত্রটা, যদিও স্টিল আমাদের ত্রিভুজটা দেখতে ঠিক এরকম আসার কথা মোটামুটি একটা জেনারেল সেন্সে। অলরাইট, কোনো সমস্যা নেই। আমাদের বের করতে হবে, দেখো এই পয়েন্টটা আমি নাম দিয়েছিলাম এ, এখানে দেয়া আছে এই পয়েন্টটা হচ্ছে বি, অ্যান্ড দেন এটা হচ্ছে সি। আমাদের স্পেসিফিক্যালি তিনটা বিন্দু দেওয়া আছে। দেখো তো বিন্দুগুলো দ্বারা এক একটা কি আমাদের, দেখো তো সরল রেখা নির্দেশ করা, দেখো তো এ বি একটা বাহু, বিসি একটা বাহু, আর এসি একটা বাহু। তোমরা আগের লেকচারে শিখেছিলাম, আমরা শিখেছিলাম কিভাবে বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করতে হয়। তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এ বি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারো রুট ওভার এবি 5 - 2 হোল স্কোয়ার প্লাস 6 - 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসে? সো আমি যদি ক্যালকুলেটর দাদাকে ডাক দিই, ক্যালকুলেটর দাদা আমাকে বলবে হচ্ছে 9, 3 স্কোয়ার মানে 9, আর এখানে আসবে আরেকটা 9, 3 স্কোয়ার মানে 9, তার মানে রুট ওভার 18 আসে। সো ভালো কথা, সমস্যা নেই। হিসাব কি ঠিক আছে? হ্যাঁ, অলরাইট। সো ভালো কথা। এবার আবার বের করি বিসি বাহুর দৈর্ঘ্য। বিসি বাহুর দৈর্ঘ্য কি দাঁড়ায়? ভালো কথা, আবার বের করি বিসি। বিসি হচ্ছে 36 আসে, দেখো 5 - -1 হোল স্কোয়ার প্লাস 6 - 4, দুঃখিত আমি বিসি বের করবো না, -1, এটা উল্টা লিখেছি, -1 - 5 হোল স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে 4 - 6। ভালো কথা, এটা মান কত আসে? 36 প্লাস 4 ইজ ইকুয়াল টু রুট ওভার 40 বিসি। তারপর সি এ বাহুর দৈর্ঘ্য, সি এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে -1 - 4 হোল স্কোয়ার প্লাস সি এ, তো তার মানে আসবে 2 - -1, এত, আর দেন আমাদের কাছে আসে 3 - 4। সো অলরাইট, সো এটার ক্ষেত্রে আমাদের কাছে আসে রুট ওভার 9 আর হচ্ছে 1, রুট ওভার 10। সো তাহলে ভাইয়া এত কিছু কেন করলেন? সিস্টেমটা আসলে কি, এটা কেন দরকার, তাই না? সো আমাদের কাজ হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু থেকে আমাদের একটা ফর্মুলা আছে কি, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। খেয়াল করো, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ভাইয়া এবিসি কি? এবিসি হচ্ছে তোমার তিনটা বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য। ভাই এস আবার কোত্থেকে আসলে? এস জিনিসটা কি? এস হচ্ছে তোমার তোমাকে যে ত্রিভুজের পরিসীমা চিনো, পরিসীমা হচ্ছে একদম কঠিন কিছু না। পরিসীমা হচ্ছে দেখো একটা বাউন্ডারি। পরিসীমা হচ্ছে যে কোনো জিনিসে যদি পরিসীমা বলে, বৃত্তের ক্ষেত্রে যদিও বলে পরিধি, তবে পরিসীমা হচ্ছে ধরো যে বহুভুজের একটা বাউন্ডারি। দেখো আমার কাছে যদি এটা একটা ত্রিভুজ থাকে, ত্রিভুজের চারপাশে যেটুকু অঞ্চল জুড়ে আছে, দেখো এই যে এটা, এই যে একটা বাউন্ডারি, এই বাউন্ডারিটাই হচ্ছে আমার কাছে পরিসীমা।
তাহলে আমার কাছে যদি এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, আমার পরিসীমা কি হবে বলো তো? এ প্লাস বি প্লাস সি। একটা চতুর্ভুজ যদি থাকে, চতুর্ভুজের হচ্ছে আমার কাছে এটা এ, এটা বি, ধরে এটা আয়তক্ষেত্র, হ্যাঁ আয়তক্ষেত্র। তাহলে আমার কাছে পরিসীমা দেখতে কিরকম হবে? পরিসীমা দেখতে হবে এ প্লাস এ বি প্লাস বি, মানে হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি। দেখো ইজি না? তাহলে পরিসীমা কি আমি জানি, পরিসীমা হচ্ছে কি ওই যে একটা ক্ষেত্রর আউটার বাউন্ডারিটা, যে বাউন্ডারিটা থাকে সে বাউন্ডারি। তাহলে এটার ক্ষেত্রে পরিসীমা কি? এই ত্রিভুজের পরিসীমা হচ্ছে আমার কাছে এ বি প্লাস বিসি প্লাস সিএ। এটা কি পরিসীমা, এটা কি পরিসীমা। তাহলে পরিসীমা যদি এই জিনিসটা হয় তাহলে অর্ধ পরিসীমা কি? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা আমার কাছে আসে এস ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ওভার 2। অলরাইট, তাহলে আমি এইটুকু বের করতে পেরেছি, আমার কাছে এইটুকুর মান আছে। আচ্ছা কেউ কি কিছু বলছে? আমার কিন্তু কমেন্ট আসছে না মনে হচ্ছে। অলরাইট, ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিয়েছো থ্যাংক ইউ। ইয়েস এক্স্যাক্টলি, শাহিদুল ইসলাম ভালো উত্তর দিয়েছে। অলরাইট অলরাইট অলরাইট, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা এখনও আসছো তোমরা চাইলে তোমাদের পরিচিত যে সকল বন্ধু আছে তাদেরকে মেনশন দিয়ে রাখো। তারা হয়তো বা ক্লাসে নাও আসতে পারে, কিন্তু পরে যদি দেখে তারা মেনশন করে দিলে তাদের পরে এখান থেকে তারা ক্লাসটা করে নিতে পারবে। অলরাইট, আমরা অর্ধ পরিসীমা পেয়ে গেছি তাই না? এখান থেকে তুমি কি করবা, এই মানগুলো এনে এখানে বলবা, তুমি একে বলবা এস। আচ্ছা এস ভাইয়া, তোমাকে আমি এবির মান দিলাম, আমি তোমাকে বিসির মান দিলাম, আমি এখান থেকে কষ্ট করে সি এর মানও দিলাম। এবার এস তুমি বলো তোমার মান কত। এই যে মানগুলোকে যোগ করে তুমি এখান থেকে একটা ক্যালকুলেটেড ভ্যালু বের করবা। ভ্যালু বের করে আমাদের কাজ কি? এখন আমাদের বলবে কি যে ক্ষেত্রফল ভাইয়াকে বের করব। দেখো ক্ষেত্রফল ভাইয়া, এখন আমাকে বলবো যে ক্ষেত্রফল ভাইয়া তোমার মান কত। এখন ক্ষেত্রফল তার মান বের করতে হলে কি করবা? আমার একটু হিজিবিজি হয়ে গেছে যেহেতু, একটু আমাকে মুছতে হবে উপর থেকে জিনিসপাতিগুলো। এই যে ক্ষেত্রফল ভাইয়া তো এই যে এখানে অলরেডি বসে আছে, তার সূত্র লিখে। তাহলে ক্ষেত্রফল ভাইয়ার মানটা হবে এরকম যে উপরোক্ত ত্রিভুজটার ক্ষেত্রফল হবে ইজ ইকুয়াল টু রুট ওভার এস, এস মাইনাস এ বি, এস মাইনাস বিসি, এস মাইনাস সিএ। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, এই ভ্যালুগুলো তুমি বসিয়ে আমাকে তুমি কি বলো, তোমাদের ক্যালকুলেটরকে জিজ্ঞাসা করার পর ক্যালকুলেটর তোমাদেরকে কি বলে, এটার মানটা কত আসে আমাকে একটু জানাও। এটার মানটা কত আসে তোমরা আমাকে একটু জানাও। এটার মানটা কত আসে আমাকে একটু জানাও। আমার অ্যাপটা একটু রিস্টার্ট করি, দেখি আমার কমেন্ট, রিয়েল টাইম কমেন্ট আসছে না। অলরাইট 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 ফাইন। তোমরা একটু আমাকে বলো নিয়মটা কি বুঝতে পেরেছো কি না? ভাইয়া অ্যান্টি ক্লকওয়াইজটাই সবচেয়ে ইজি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি এখনই করাবো তোমাদেরকে। অ্যান্টি ক্লকওয়াইজ কেন বলা হয়, অ্যান্টি ক্লকওয়াইজ কেন বলা হয়, প্রত্যেকটা জিনিসই পড়াবো। তোমরা একটু বলো এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো কি না। এটাকে সবচেয়ে বলা হয় ক্লাসিক্যাল মেথড। হ্যাঁ, এটাকে বলা হয় সবচেয়ে ক্লাসিক্যাল মেথড। যদি বলা হয় যে বইতে উল্লেখ করে যদি না দেয় যে একদম এই নিয়মে বের করতে হয়, বাহুর মানে বাহুর দৈর্ঘ্য দিয়ে যদি নির্ণয় করতে না বলে, তোমরা এরপরে যে প্রসেসটা দেখাই দিব সেটা দিয়ে করবা। আগে তোমরা আমাকে একটু বলো এটা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পেরে থাকো আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব এখন। যেহেতু রিভিশন কোর্স, একই সাথে ক্লাস হবে, একই সাথে হোমওয়ার্ক হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। হোমওয়ার্কটা দিব এরকম যে আমি একটা চতুর্ভুজের ক্ষেত্রফল দিব এরকম, যে তোমরা সেম প্রসেসে বের করবা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতিতে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতিতে A11 B44 C48 এবং D15 চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখি কি বলো।
চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবো ভাইয়া? দেখো, আমি একটা হাইপোথেটিক্যালি তোমাদেরকে একটা চতুর্ভুজ নির্ণয় করে দেখে। হ্যাঁ, ধরো এরকম একটা চতুর্ভুজই আসলো, এটা আমি আয়ত্ত এঁকেছি, যদিও চতুর্ভুজ একটা আঁকো। তুমি কি করবে জানো? এই বরাবর একটা কর্ণ এঁকে দাও, চতুর্ভুজের কর্ণটা নির্ণয় করো। কর্ণ আঁকলে দেখো এটা একটা ত্রিভুজ হইছে, এটা একটা ত্রিভুজ হইছে। এবার এদের ক্ষেত্রফল দুটো যোগ করে দিবা, খেলা শেষ। অলরাইট, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই নিয়মে আমরা এই হোমওয়ার্কটা কষ্ট করে একটু তোমরা করবা, তোমরা একটু নোটের সাথে জমা দিয়ে দিও, প্র্যাকটিস হয়ে যাবে, আর জীবনে ভুল বানাই নিও। অলরাইট, তাহলে আমরা চলো এবার দেখাই যে অ্যান্টি ক্লকওয়াইজ নিয়মের প্রসেস মানে এটা কি, প্রসেসটা কি। অলরাইট, আমাদের আরেকটা ক্ষেত্রফল নির্ণয়ের প্রসেস হচ্ছে এইরকম। যদি আমাদের কাছে এরকম কিছু বিন্দু দেওয়া থাকে, একটা বহুভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজ যাই বলো, আমাদেরকে যদি বলে এরকম, আমাদের প্রথম কাজ হচ্ছে স্টেপ 1 লিখে রাখো। স্টেপ 1, প্রশ্নে অথবা মনে মনে একটা আমরা স্কেচ করে নিব। কিসের? একটা বিন্দুগুলোর একটা রাফ স্কেচ করব। বিন্দুগুলোর একটি রাফ স্কেচ করব। রাফ স্কেচ মানে কি আমি একটু পরে বলছি। রাফ স্কেচ করব। একটা রাফ স্কেচ মানে কি দেখো এরকম। হ্যাঁ, এরকম এরকম মানে কি দেখো, বিন্দুটা আমি যদি এর আগে তোমাদেরকে বসিয়ে দেখিয়েছিলাম। সো 2 3 ইজ মোর লাইকলি এখানে আসবে, এখানে আসবে 5 6 3 4 5 4 5 6 5 6টা মোর লাইকলি এখানে আসা উচিত। -1 1 2 3 4 এটা এখানে আসবে। সো এটা জাস্ট একটা রাফ স্কেচ আঁকলাম বিন্দুগুলার। হ্যাঁ, সো বিন্দুগুলার এখন আমাদের যে কাজটা করা লাগবে, রাফ স্কেচ করার কারণটা হচ্ছে আমাদেরকে নেক্সট স্টেপটার জন্য এই জিনিসটা দরকার। স্টেপ 2, স্টেপ 2, ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে সাজাবো। মনে মনে এগুলো কিন্তু স্টেপগুলো কিন্তু লেখা লাগবে না, বই খাতায় লিখবা না কিন্তু এরকম। সো এখন তোমাদের ম্যাথে চলে যাও। এখন খাতায় কি লিখবো? খাতায় লিখবা হচ্ছে বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে পাই। প্রথমে লিখবা দেওয়া আছে হ্যানতেন 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 এরকম টিচারকে খুশি রাখার জন্য। এরপর লিখবা বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে পাই। ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে পাই। নাইস। প্রশ্নটা দেখো, ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে পাই। ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে দেখো, আমি যদি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি, ঘড়ির কাঁটা ইন জেনারেল কীভাবে ফাংশন করে দেখো তো। এটা যদি একটা ঘড়ি কল্পনা করি, এখানে থাকে 12, এখানে থাকে 6। সো দিস ইজ প্রিটি অবভিয়াস যে আমাদের এখানে 3 থাকে আর এখানে থাকে হচ্ছে 9। 3-এর পরে 4 থাকে, 4-এর পরে 5 থাকে, 1-এর পরে 2 থাকে, 6-এর পরে 7 থাকে আর 8 থাকে, 9-এর পরে 10 এবং 11। তুমি একবার চিন্তা করে দেখো ঘড়ির কাঁটাটা ঘুরে কীভাবে, এইরকমভাবে। তাহলে আমি যদি চিন্তা করে দেখি সেম জিনিস, একদম সেম কথাটাই যদি আমি যদি এই যে গ্রাফ কাগজের মধ্যে বা আমার এই যে স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে যদি প্রয়োগ করতে যাই, তাহলে ঘড়ির কাঁটাটা দেখতে কীরকম হবে? এরকম। তাহলে এই ঘূর্ণনটাকে বলা হয় ঘড়ির কাঁটার দিকে ঘোরা। ঘড়ির কাঁটার দিকে ঘোরা। ঘড়ির কাঁটার বিপরীতে কোনটা? এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরা। ঘড়ির কাঁটার বিপরীত তাহলে কোনটা? ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে ঠিক এই যে যেটা যেদিকে ঘুরছে তার বিপরীত দিকে, তার বিপরীত দিকে। এটা এদিকে ঘুরতেছে। আচ্ছা, আমি উল্টা করছি। এটা তো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এটা এই দিকে ঘূর্ণন। ঘূর্ণনটা হচ্ছে এই যে ক্লক ওয়াইজ এই বরাবর ঘুরছে। ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে ঠিক অপোজিট মোশন, এই যে এই দিকে ঘুরতেছে। তার মানে আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাতে চাই, তাহলে একবার চিন্তা করে দেখো তো ফার্স্টে আসার কথা কোনটা? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। অনেকে বলতে পারো ভাইয়া এই কোয়াড্রেন্টগুলো মানে কি? আমরা যখন স্থানাঙ্ক করেছিলাম না, এই যে আমাদের অন্তরের 4টা প্রকোষ্ঠের মতো আমরা এটাকে ছক কাগজকে ভাগ করে ফেলেছি।
আমাদের হৃদয়ের 4টা প্রকোষ্ঠের মতো এই যে এক প্রথম ভাগ, এগুলোকে অলিন্দ নিলয় বলা যাবে না, এগুলোকে বলা হয় প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এভাবে ঘড়ির কাঁটার বিপরীতে এদেরকে নামকরণ করা হয়। এখন ভাইয়া তুমি বলতে পারো, ভাইয়া আমি কি এখানের কোনো বিন্দুকে ফার্স্টে নিতে পারবো না? হ্যাঁ, তুমি যদি ফার্স্টে যদি নাও তাহলে এখান থেকে নিতে হবে, তারপরটা এখানে নিতে হবে, এরপরের পরে এটা নিতে পারবে না। ঘূর্ণনটা এভাবে হতে পারে ঘড়ির কাঁটার বিপরীত। তাহলে তোমার যেহেতু দুইটাই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তুমি কোনো চিন্তা নেই, তুমি যে কোনোটা নিতে পারো। নিয়ে দেখো, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল লিখো, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, একটা হাফ দিব আমরা সূত্র অনুযায়ী, হাফ দিব, এখানে একটা ডান্ডা, এখানে একটা ডান্ডা, মডুলাস বলে, ডান্ডা ডান্ডা না বললো না আবার, পরীক্ষার খাতা লিখে দিও না, হাফের পরে দুটি ডান্ডা দিয়ে পাই, টিচার ঠান্ডা করে দিবে একবার। অলরাইট, সো এদের ক্ষেত্রে এবার একটা কাজ করব, ঘড়ির কাঁটার বিপরীতে যে নিব, এই কথাটার মিনিংটাই হচ্ছে এটা। আমি সবার আগে এখানে নিব, এই যে এ বিন্দু, এই যে এভাবে এসেছে, এখানে এখানে এখানে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে পেয়েছি। তাহলে আমার প্রথম বিন্দু কোনটা আসে? এটা, এ বিন্দুর নাম কি? এটা হচ্ছে এ, এরপরেরটা বি, এরপরেরটা সি। এই বিন্দুকে উপস্থিত 2 3, প্রথমে যাকে নিব তাকে একবার শেষে উপস্থিত করে রাখবো, কারণ কি ঘুরে এসেছি, এটা যদি ঘুরে আসেই তাহলে তার কাছে ফিরে এসেছে। ঘুরে আসা মানে যেখান থেকে শুরু সেখানেই শেষ, এই যে যেখান থেকে শুরু তাকে দিয়ে শেষ করলাম। এরপর কি আছে আমার কাছে? এরপর আসছে হচ্ছে বি, বিকে, বি হচ্ছে 5 6, এরপর আসছে আমার কাছে হচ্ছে কে, -1 4। এবার খেলা শুরু। হাফ তো দিয়েছি, এটা নির্ণয় করার নিয়মটা হচ্ছে হাফ তার মতো থাকুক, একটা ব্র্যাকেট দাও। এবার ডান দিকে যারা নিচের দিকে যাবে তারা থাকবে পজিটিভ, উপরের দিকে যারা আসবে নিচে, এটা একটু পরে আসতেছি। ডান দিকে যারা আসবে তাদেরকে আগে একটু লিখে নিই, তাদেরকে গুণ করব। এই যে নিচে ডান দিকে, এই যে এই বরাবর যারা যাবে কি করব? গুণ করব। এই বরাবর যারা যাবে গুণ করব, এই বরাবর যারা যাবে গুণ করব, -3। এবার আবার লিখবো, এবার ফিরে আসার পালা। ফিরে আসবো যখন এই বরাবর, আবার গুণ করতে করতে ফিরে আসবো 8, আবার গুণ করতে করতে ফিরে আসবো -6, আবার গুণ করতে করতে ফিরে আসবো 15। খেলা কি শেষ? খেলা কিন্তু এখনো শেষ হয় নাই। কি করা লাগবে? যখন আমি এই বরাবর যাচ্ছিলাম, দেখো আমি যখন ডান দিকে যাচ্ছিলাম, যাদেরকে ডান দিকে খেললাম সব পজিটিভ। এখান পর্যন্ত ডান দিকে দেখো, -1 × 3, ক্লিয়ার? এবার আমি কি করব? বাম দিকে, নিচের দিকে দেখো, বাম দিকে যারা গেছে ওদের সামনে আমি একটা করে নেগেটিভ থাকবে। ফিরে আসার পালা। দেখো, যেহেতু অলরেডি একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়েছে, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, কারো মনে কষ্ট না দিই। অলরাইট, এবার আমাদের কাজ কি? এবার কাজ হচ্ছে আমরা হাফ তার মতো থাকুক, 12 × 20 32, 32 থেকে 3 গেলে 29, 29 থেকে 8 গেলে 21, 21 + 6 27, 27 থেকে 15 গেলে থাকে হচ্ছে 12। আজান দিচ্ছে, একটু কথা কম বলবো, আমাকে একটু বলো এটা বোধগম্য হয়েছে কিনা, পুরো প্রসেসটা বোধগম্য হয়েছে কিনা। বোর্ডে যা আছে তা দ্রুত খাতায় তুলো, খাতায় যা আছে তা মাথায় তুলো, আমাকে একটু জানাও বুঝতে পেরেছো কিনা। আচ্ছা আচ্ছা, এই যে এটা খুব ভালো একটা প্রশ্ন করছো, থ্যাংক ইউ সো মাচ বিনা সাহা, যে ভাইয়া মডুলাস কেন দিব, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছো। তোমরা একটু জানাও যে এইটুকু বুঝতে পেরেছো কিনা, আমি যা বুঝিয়েছি এটা বুঝতে পেরেছো কিনা। খুব ভালো একটা প্রশ্ন করেছো ভাইয়া, মডুলাস কেন দিব। ওয়ালাইকুম আসসালাম নার্গিস রিনা। গ্রেট ভাইয়া, আমরা যখন একটা জিনিসের ক্ষেত্রফল নির্ণয় করতে, এটা কিন্তু খুব বেসিক থেকে দিচ্ছি, দুটো প্রশ্ন একসাথে দিব। আমরা যখন কোনো জিনিসের ক্ষেত্রফল নির্ণয় করি, দেখো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, তার আগে আমরা একটা জিনিস স্বীকার করে নিই, বস্তুটা এখানে আছে। ক্ষেত্রফল জিনিসটা কি তুমি একদম কখন থেকে নিজেকে প্রশ্ন করেছো? আমি তো জানি যে না, আসলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমার কাছে একটা ক্ষেত্রফল। আচ্ছা, আমার কাছে তাহলে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের একটা ক্ষেত্রফল হতে পারে, এই যে ক্ষেত্রফল লিখে দিয়েছে, কিন্তু কখনো ফিল করার চেষ্টা করেছো ক্ষেত্রফল জিনিসটা কি?
ক্ষেত্রফল হচ্ছে তুমি মনে করো একটা জিনিসকে যদি তুমি রাখো তোমার ভূমির মধ্যে সে কতখানি জায়গা দখল করে রাখে। চিন্তা করে দেখো, তোমার ভূমির মধ্যে, নট তোমার পৃথিবীর মধ্যে অবস্থান করতেছে। কিংবা তুমি আরও সুন্দর করে বলতে পারো, জিনিসটাকে আরেকটু ফিল করে দেখতে পারো, ছায়া আছে না একদম বরাবর, কোনো একটা জিনিসের বরাবর যদি উপর দিয়ে লাইট ধরো, ঠিক যে ছায়া, তার ছায়া যতটুকু জায়গা দখল করে আছে। তার মানে তুমি স্বীকার করতেছো এই জিনিসটা, একটা জিনিসের ক্ষেত্রফল এক্সিস্ট করা মানে জিনিসটাও এক্সিস্ট করে। ট্রু? একটা জিনিস এক্সিস্ট করে তার মানে, মানে ক্ষেত্রফল আছে মানে তার জিনিসটাও এক্সিস্ট করতে, নাহলে তো তুমি ছায়া পেতে না, নাহলে তুমি বস্তুটাই দখল করতেছো না জায়গা, মানে জিনিসটা এক্সিস্ট করে। পৃথিবীতে যত কিছু এক্সিস্ট করে তার মানে সব কিছু বাস্তব, এবং পৃথিবীতে যত কিছু এক্সিস্ট করে ওগুলো পজিটিভ। তাহলে চিন্তা করে দেখো, একটা জিনিসের ক্ষেত্রফল কখনোই ঋণাত্মক হতে পারে না। এই কথাটা কি তোমাকে কেউ এর আগে বলেছিল কিনা? যেহেতু আমরা এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে যাচ্ছি, এই কথাটা উল্লেখ করা আছে, দ্যাটস দ্য রিজন হোয়াই আমরা এখানে একটা মডুলাস দিতে বাধ্য, কারণ এটা কখনো নেগেটিভ আসলে আমাদের ওই যে কনসেপ্টের সাথে কখনো যায় না, বাস্তবতার সাথে মিল হয় না। বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? আমাকে জানাও যে পুরো প্রসেসটা কি তুমি বুঝতে পেরেছো কিনা। তাহলে আমরা একটু প্রসিড করবো সামনে একটু অ্যাডভান্স ম্যাথে। এখানে একটা শর্টকাট শেখাবো তোমাদেরকে, যে এই ধরনের প্রশ্ন আসলে ত্রিভুজ সংক্রান্ত আমরা এমসিকিউতে আসলে কীভাবে তাড়াতাড়ি সলভ করতে পারি। আমাকে তোমরা একটু বলো এটা বুঝতে পেরেছো কিনা। ওয়ালাইকুম আসসালাম। এখন মানুষজন আসছে কেন? ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, আমি এখন তাহলে একটা তোমাদেরকে শর্টকাট শিখাই। হ্যাঁ, শর্টকাট বলতে কি, তোমাদের এমসিকিউর জন্য যেহেতু যদি কাজে লাগে, এটা একটু এমসিকিউর ক্ষেত্রে এটা কখনো রিটেনে অ্যাপ্লাই করবা না। হ্যাঁ, এই যে সেম প্রবলেমের জন্য এই একটা প্রবলেম দিয়ে আমি আজকের অনেকগুলো থিওরি পড়াচ্ছি। অলরাইট, বিন্দুগুলো একবার লিখি। A23 5 B56 C-14 আমাকে বলেছে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। আমরা একটা কাজ করব। হ্যাঁ, এই ক্ষেত্রফলের জন্য যদি এমসিকিউ বা শর্টকাটে ইউজ করতে যাই, আমাদেরকে স্টেপ 1 সবার আগে যে জিনিসটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে যেই কোনো একটা বিন্দুকে জিরো বানাবো। যেই কোনো একটি বিন্দুকে জিরো বানাবো। দেখো, যে কোনো একটা বিন্দুকে জিরো বানাবো মানে কি, একটাকে ডাউন করে দিব মানে জিরো বানাবো। জিরো বানানোর করে তুমি কি বলছো? ভুল করে ফেলছো। দেখো, জিরো বানাইছো, তুমি ভুল করে ফেলছো। এখন যাকে জিরো বানিয়েছো সে পেলো কষ্ট, সে কষ্ট পেয়ে তোমাকে বলছে জীবনেও আর ভুলেও এই ভুলটা করো না। অলরাইট, সে তোমাকে বলেছে জীবনেও আর এই ভুলটা করো না। সো তার মানে সে তোমাকে কি উপদেশ দিল? যাকে বানিয়েছো জিরো সে তোমাকে উপদেশ দিল স্টেপ 2, যে উপদেশটা হচ্ছে ভুল করেও করো না ভুল। দুটো স্টেপ। এক, কাউকে জিরো বানাবো। জিরো বানালে কি, সে কষ্ট পেয়েছে, তোমাকে উপদেশ দিয়েছে যে এই যে ভুলটা করেছো কখনো ভুল করে ওই ভুলটা করো না। এবার দেখো প্রসেসটা কি। আমি এখানে a ইজ ইকুয়াল টু 2 3 আছে, আমি এটাকে যদি জিরো বানাতে চাই, আমি একদম এটাকে জিরো বানাবো। জিরো বানাতে হলে আমাকে কি করা লাগবে? 2 মাইনাস দেওয়া লাগবে। তার মানে আমি এখান থেকে 2 মাইনাস করলাম, এখান থেকে -3 করলাম, করলে কি হয়ে গেল? এটা 0 0। অলরাইট, বানালাম, খুব ভালো। এখন একটা থেকে তো জিরো বানালে হবে না, স্ট্যান্ডার্ড অনুযায়ী কি আমার জাস্টিস দিতে হলে সবাইকে আমার জিরো বানাতে হবে। তাহলে যদি জিরো বানাতে হয়, মানে সরি, সবাইকে তো জিরো বানাতে পারবো না, সবার থেকে এই পরিমাণ মাইনাস করতে হবে। তাহলে আমি সবার থেকে যদি -2 কাটি তাহলে কত হয়? আর এখান থেকে -3 যদি কাটি আমার জন্য 3 3 আসে। এখান থেকে যদি -1 আছে, আরও যদি -2 করি -3, আর এখানে -3 করলে হয় 1। এবার দেখো, ফিল করো জিনিসটা, ফিল করার ট্রাই করো। এবার দেখো জিনিসটা কম্পারেটিভলি এবার কিন্তু আমাদের জন্য ইজি হয়ে গেছে। ইজি হয়ে গেছে কীভাবে? এই যে এখন ফার্স্ট স্টেপ শেষ, জিরো বানিয়েছে, কষ্ট পেয়ে উপদেশ দিয়েছে ভুল করেও করো না ভুল। আমরা এবার কাজ করব কি জানো? এটার ভুজ এবং কোটি এদেরকে গুণ করি। খেয়াল করো, এদেরকে গুণ করলে কত হয়? 3 কভু, এটা হচ্ছে ভুজ
এটা হচ্ছে কোটি, এটা হচ্ছে কোটি, এটা হচ্ছে ভুজ। এই যে কোটি আর ভুজ মাইনাস কোটি আর ভুজ গুণ করলে কত? একটা হাফ দিয়ে দিব। আর এখানে কত আসে? 9। এবার দেখো আনসার কি হয়, হাফ ইন্টু 12, আমার অ্যান্সার শেষ, ইজ ইকুয়াল টু 6। মুখে মুখে করা যায়, ভুল করে কর্ণ বলে যে ভুল কুবু ভুকো কুবু, ভুল করেও মাইনাস কোটিভুজ, এই যে এই দুটো গুণ করলে মুখে মুখে করা যাবে। যদি দুই তিনটা যদি প্র্যাকটিস করো, বইয়ের ম্যাথগুলো যদি দুই তিনবার প্র্যাকটিস করো, এটা দেখবা যে এটা জাস্ট এমসিকিউ রুল, এমসিকিউর জন্য মনে রাখবা তোমাদের। জাস্ট এটা অ্যাপ্লাই করলে দেখবা যে খুবই ইজিলি এই ধরনের ম্যাথগুলো তোমরা সলভ করতে পারবা। এটা বুঝতে পেরেছো কিনা বলো, তাহলে আমি আরেকবার রিপিট করবো, রিপিট করে আমি মুভ অন করবো নেক্সট টপিকে। ভাইয়া এগুলোর জন্য কি গ্রাফ আঁকা লাগবে? পুরো প্রক্রিয়া বুঝতে পেরেছি। অলরাইট অলরাইট অলরাইট, সো এটা একটু মাথায় রাখবা, হ্যাঁ। ফাইন ফাইন ফাইন। আর বইয়ের মধ্যে করানোর মতো খুব বেশি ইম্পর্ট্যান্ট অঙ্ক দেখছি না। আচ্ছা একটা করাই দিই, হ্যাঁ। এখানে আছে একটা ম্যাথ, ফাইন। বইতে নাম্বার 7 ম্যাথটা করাই দেওয়া দরকার। গ্রেট, আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। সিস্টেমটা আমি আরেকবার রিপিট করি, হ্যাঁ। ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজ করা লাগবে, 3টা বিন্দু আমি লিখলাম কনসিকিউটিভলি, লিখলাম। লিখার পর আমার যে কাজটা হচ্ছে, প্রথম একটা বিন্দু বা একটা যে কোনো বিন্দুকে আমাকে 0 0 বানাতে হবে। 0 0 যখন বানিয়ে দিচ্ছি, সে খুব মন খারাপ করলো, তোমাকে কি মানে উপদেশ দিল, অ্যাডভাইস দিল কি, যে এই ভুলটা আর কারোর সাথে করো না। সে বলছে ভুল করেও আর করো না ভুল। ফাইন, তা আমি যে 0 0 বানালাম, বানানোর পরে কি পরের দুইটার ক্ষেত্রে আমি কি করলাম, এই যে সূত্রটা, ভুল ভুল মানে ভুজ, কো মানে কোটি, ভুজ কোটি গুণ করলাম, মাইনাস আবার কোটিভুজ গুণ করলাম। অথবা তোমরা যদি এটাও মাথায় রাখতে না পারো, তুমি জাস্ট মাথায় রাখবা ভুকো কভু, এভাবে মাথায় রাখতে পারো, ভুকো মাইনাস কভু, দ্যাটস ইট। আর মডুলাস দিতে ভুলবা না, আর পাশাপাশি হাফ তো সামনে একটা থাকবেই, দ্যাটস ইট। তো চলো একটা ম্যাথ করা ইম্পর্টেন্ট, বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে আছে 7 নাম্বারটা, একটু করাই দিই চলো। আজান দিচ্ছি, আমি একটু ম্যাথটা প্রশ্ন তুলি, আজান শেষ হলে কথা বলবো।
আমার কি বলেছে এসি বিসি কি লাগতো আমার? আচ্ছা না দুঃখিত, আমার এসি লাগতো। এসি এর আচ্ছা বিসি না তো, এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। অলরাইট, আমার প্রশ্নটা খুবই সাধারণ। এবিসি তিনটা বিন্দু দেওয়া আছে। প্রশ্নটা বলেছে হচ্ছে এবি এর দৈর্ঘ্য এসি এর দ্বিগুণ, এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। তো আমি এবিটা বের করেছি আমাদের ফর্মুলা দিয়ে, আর এসিটাও সিম্পলি আমি যদি বের করতে চাই তাহলে আমি লিখতে পারি 5 মাইনাস এ হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার। তো সেক্ষেত্রে আমাদের কাছে আসে সিম্পলি লিখতে পারি a-6 হোল স্কোয়ার প্লাস a+2 হোল স্কোয়ার। সো যেখানে এখানে যে কাজটা করেছি -a-2 আছে, তো এটাকে আমি লিখেছি a+2 হোল স্কোয়ার। কীভাবে আসছে? আমি একটা কাজ করতে পারি, এখান থেকে একটা মাইনাস কমন নিতে গেলে, মাইনাস কমন নিলে a+2 হোল স্কোয়ার, হুইচ মিনস আমার কাছে আসে এই মাইনাসটা নিউট্রালাইজ হয়ে যায়, তো ঘুরে ফিরে আমরা এটা লিখতে পারি। অলরাইট, সো এই জিনিসটা আমাদেরকে, আমি তোমাকে এই ম্যাথটা করানোর একটাই কারণ, এই যে এখানে একটা অক্ষর আছে এর কারণে তুমি যেটা লিখবে সেটা হচ্ছে এরপরে প্রশ্ন মতে ওকে এবি এর দৈর্ঘ্য। সো এবি এর দৈর্ঘ্য আমি এবি লিখে ফেলেছি। দেখো, যার সাথে এর থাকে তার সাথে যত গুণ বলে সেটা করতে হয়। কত গুণ বলেছে? দ্বিগুণ। দ্বিগুণের জন্য 2, কার সাথে? এসি এর সাথে, 2 ইন্টু এসি। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যে কাজটা করবা, আমাদের দেখো দুইটা জায়গায় একটা করে রুট ওভার আছে। সো তোমার কাজটা হচ্ছে উভয় পক্ষকে বর্গ করে দাও। এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এসি স্কোয়ার। তাহলে তোমাকে আর রুটের ঝামেলা পোহাতে হবে না। তুমি যে কাজটা করবা ডিরেক্টলি এখানে a+6 হোল স্কোয়ার প্লাস a+4 হোল স্কোয়ার আসবে 4 ইন্টু, আর এখানে লিখতে পারবা সেটা হচ্ছে a-6 হোল স্কোয়ার প্লাস a+2 হোল স্কোয়ার। এভাবে লিখে দিলেই তোমার জন্য বাকিটা সলভ করে ফেলবা। সলভ করে একটা ভ্যালু চলে আসবে। কেউ কি কিছু বলছে কিনা একটু দেখি। একজন বলছে ভাইয়া এগুলার জন্য কি গ্রাফ আঁকা লাগবে কিনা? সো গ্রাফ আঁকাটা ম্যান্ডেটরি না, যদি বলে দেয় তখন আঁকা দরকার আছে আর কি। ভাইয়া বইয়ের 10 নাম্বার ম্যাথটা করাই দিলে ভালো হতো। 10 নাম্বার ম্যাথ কোনটা একটু দেখি দাঁড়াও। 10 নাম্বার হ্যাঁ করাই দিই, চলো সমস্যা নেই, এক্ষুনি করাই দিচ্ছি। অলরাইট, ফাইন। সো তোমরা একটু আমাকে বলো, তোমরা এটা সলভ করে এটার ভ্যালুটা বের করতে পারবা কিনা? এটা সলভ করে তোমরা বাকিটা করতে পারবা কিনা আমাকে একটু তোমরা কমেন্টে জানাও। তোমরা একটু বলো এটা বাকিটা পারবা কিনা। চতুর্ভুজের ক্ষেত্রে কী করবে? একদম সেম প্রসেস। ঘড়ির কাঁটার বিপরীতে বিন্দুটা নিবা, নিয়ে বাকি কাজ করবে। আচ্ছা এরপরে তো চতুর্ভুজ আছে, তো এরপরে করাই দিচ্ছি। দেখো 10 নাম্বারের তো 10 নাম্বার করাবো, তো 10 নাম্বারে আছে। সো তোমরা পারবা কিনা একটু জানো। সো করে দিলে ভালো হয় ভাইয়া, একটু করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, সমস্যা নেই। সো এটার ক্ষেত্রে আমাদের যে প্রসেসটা সেটা হচ্ছে ডিরেক্টলি তুমি এদেরকে আসলে সলভ করো। সো বা a স্কোয়ার প্লাস 12a প্লাস 36 প্লাস a স্কোয়ার প্লাস 8a প্লাস 16 ইজ ইকুয়াল টু 4 ইন্টু, এখানে লেখা যায় a স্কোয়ার মাইনাস 12a প্লাস 36 প্লাস a স্কোয়ার প্লাস 4a প্লাস 4। তাহলে এটাকে আমি যদি সমাধান করি আমার কাছে আসে, বা এখানে আসে টুয়াইস a স্কোয়ার প্লাস এখানে আসে 20a প্লাস এখানে আসে 52 ইজ ইকুয়াল টু, এখানে আসে 4 ইন্টু টুয়াইস a স্কোয়ার মাইনাস 8a প্লাস 40। ওকে, ভালো কথা। সো এদেরকে আমি যদি এখানে নিয়ে এসে বাকি কাজটা করি, বা টুয়াইস a মাইনাস 8a মাইনাস 6
এ স্কোয়ার 20a মাইনাস 32 20a, আচ্ছা এটাকে আমি তোমাকে নর্মাল প্রসেসে করি, অনেকে হয়তো বুঝতে সমস্যা হবে। 20a প্লাস 52 ইজ ইকুয়াল টু 8a স্কোয়ার মাইনাস 32a প্লাস 160 বা 6a স্কোয়ার মাইনাস 6a স্কোয়ার প্লাস এখানে আসবে 52a, আর এখানে আসে হচ্ছে তোমাদের প্লাস 108, সরি মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। সো খুব ভালো কথা, খুব ভালো কথা। আমাদের কি এখানে কোথাও ক্যালকুলেশনে ভুল গেছে সামান্য? একটু দাঁড়াও চেক করে দেখি আমার এখানে কোথাও কি কোনো ক্যালকুলেশনে ভুল গেছে নাকি। আচ্ছা ফাইন, a প্লাস 6 a প্লাস 4 দেন এ, আচ্ছা এখানে হয়তো বা দাঁড়াও, হ্যাঁ এখানে একটা জিনিস, এই যে এখানে একটা ভুল গেছে, এখানে এই ক্যালকুলেশনটা একটু ভুল গেছে, এখানে 5 আসবে। ওকে, আর কোথায় গেছে কি ঝামেলা হয়েছে একটু দেখি। এটা যদি 5 হয় এখানে হওয়া উচিত 10, এখানে আসবে 10 আর এখানে আসবে 25। ওকে, সো এখানে আসে আমাদের কাছে এইটুকু, আর 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 এখানে বাকিটুকু ঠিক আছে আশা করি। 4a স্কোয়ার 20a এটুকু আসছে আমাদের কাছে। আর এ পাশে কি আসে? এ পাশে আসে আমাদের কাছে 10a, এটা আসে 6a, 2a স্কোয়ার প্লাস 6a, আর এটা আসবে হচ্ছে 29। খুব ভালো, তাহলে আমাদের বাকিটা আসলে কত আসে? এ পাশে আসবে হচ্ছে আমাদের 8a স্কোয়ার মাইনাস 24a, আর এই পাশে হচ্ছে তোমাদের আসবে কত? 116। হাতের কাছে ক্যালকুলেটর না থাকলে কত ঝামেলা। অলরাইট, সো এদের ক্ষেত্রে তাহলে আমাদের হিসাবটা আর কীরকম আসে? এখানে আসবে খুবই সিম্পল, 48 আর 16 কত? 64, 44। অলরাইট, সো এদের ক্ষেত্রে আমরা লিখতে পারি বা 6a স্কোয়ার মাইনাস 44a প্লাস 64 ইজ ইকুয়াল টু 0। অলরাইট অলরাইট অলরাইট, আমরা এখানে ছোট্ট একটা কাজ করতে পারি, উভয় পক্ষকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 3a স্কোয়ার মাইনাস 22a প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। এবার তোমরা মিডল টার্ম করে দিবে, এটাকে মিডল টার্ম করে দিলেই খুবই সুন্দর করে তোমাদের একটা ভ্যালু চলে আসবে। আমি মিডল টার্মটাও করে দিচ্ছি, সমস্যা নেই। মিডল টার্মটা এখানে করে দিই, যেটা আসে সেটা হচ্ছে 3a স্কোয়ার মাইনাস 22a প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। তো বা এখান থেকে করা যায় হচ্ছে 66 আসে প্রবাবলি, হ্যাঁ এটা আসে আমাদের কাছে। 66কে আমরা কিভাবে লিখতে পারি? তারাও 66 নাকি না 96 আসবে, আমি দুঃখিত। 22 হলো 66, 96, 96 তো 6 16 আসার কথা, হ্যাঁ ঠিক আছে। 3a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 16a প্লাস 32 ইজ ইকুয়াল টু 0, বা 3a যদি কমন নেই a মাইনাস 2 মাইনাস 16 যদি কমন নেই a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা a মাইনাস 2 3a মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু 2, অথবা লিখতে পারো যে a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 অথবা 3a minus 16 is equal to 0. With that being said, a is equal to 2, a is equal to 16 divided by 3. এই যে my dear students, আমাদের আনসার শেষ। a এর মান 2টা আসে। অলরাইট, সো তোমরা একটা কাজ করবা, a এর মান যদি 2 হয় তাহলে ত্রিভুজটা দেখতে কীরকম, a এর মান যদি তোমার এটা হয় ত্রিভুজটা দেখতে কীরকম, এই দুটো জিনিস বের করবা। সো আশা করি এটুকু বুঝতে পেরেছো। করে দিলে ভালো হয় ভাইয়া, করে দিলাম। এই যে
এসি এর মান ভুল হয়েছে। আচ্ছা এসি এর মান তো হ্যাঁ এখানে একটু ভুল গেছিলো, এই যে এখানে মানটা ভুল গিয়েছিল। বুঝতে পেরেছো কিনা একটু জানাও। চতুর্ভুজের ক্ষেত্রে কি করব, শর্টকাট না, এটাকে যদিও শর্টকাট বলে না, এটা একটা প্রসেস আর কি, সার্টেন প্রসেস। অলরাইট, তাহলে চলো আমরা 10 নাম্বার করি। নাম্বার 10, আজকে সম্ভবত ঢাল করানো সম্ভব হবে না, ঢালটা তাহলে আমি নেক্সট দিনের জন্য রেখে সরল রেখা এবং ঢাল দুইটা একসাথে করাবো, একটু লম্বা ক্লাস হবে আর কি। চলো 10 নাম্বার। 10 নাম্বার একজন বলেছিল একটি চতুর্ভুজের 4টি শীর্ষ, একটি চতুর্ভুজের 4টি শীর্ষ, একটি চতুর্ভুজের 4টি শীর্ষ A34, B হচ্ছে -42, C হচ্ছে 6-1 এবং D হচ্ছে P3। আচ্ছা, এবং বলেছে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। আচ্ছা বলেছে হচ্ছে ABCD ত্রিভুজের ক্ষেত্রফল, সরি ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল। সো ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল ABC ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে, ABC ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে P is equal to what? খেয়াল করো, আমাকে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা লাগবে এবং ABC ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমি ABCD আগে লিখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে পাই, ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে পাই। বিন্দুগুলোকে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে, তাহলে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল বের করি। ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু 3-4 কেন নিলাম, অলরেডি এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে। তোমরা যখন অলরেডি ওই যে স্কেচ করতে করতে মাথায় চলে আসবে তখন দেখো দুটোই পজিটিভ, কোনটা ফার্স্ট কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে -4 2, থার্ড কোয়াড্রেন্টে 6-1, এটা তো ফোর্থ কোয়াড্রেন্টে 6-1। সো ধরে নি, আর বাকিগুলো আমি তো পিত মান তো জানি না, আমি এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমাদের এক্স্যাক্টলি মানটা কত আসে দেখি তো, 6 + 4 প্লাস গুণ করতেছি 18 + 4p -9 + p -12 + 16 মাইনাসে মাইনাসে প্লাস এটা। সো ঘুরে ফিরে আমাদের ভ্যালু কত আসে, মডুলাস তো দিলাম, ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের 10 28 থেকে এটা আসে হচ্ছে তোমার 21 মাইনাস দিলে 7, এটা আসে হচ্ছে ওয়েট 7 থাকে 7 23 যোগ কত আসে p 4p 5p, হ্যাঁ 23 যোগ 5p। অলরাইট, এবার আমার দরকার হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ABC ত্রিভুজের ক্ষেত্রফল। হাফ ইন্টু 3-4 -4 to 6-1 হাফ ইন্টু, এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এটা আসে 6, এটা আসে 4, এটা আসে 24 প্লাস 3, আর এখান থেকে আসে হচ্ছে -12, আর এখানে হচ্ছে +16। সো ঘুরে ফিরে আমাদের ভ্যালু আসে, অবশ্যই এখানে বর্গ একক লিখবা,
এটা হচ্ছে 28, 34, 34 থেকে এটা হয় 22, 22 যোগ 16, 22 যোগ 16 হয় 38, আর হচ্ছে 41 ইন্টু 41 বর্গ একক। সো ঘুরে ফিরে আমাদের কাছে এটা 41/2। অতএব প্রশ্ন মতে কি দাঁড়ায়? আমাদের কাছে দাঁড়ায় হচ্ছে হাফ 41, বলেছি কি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ 2 ইন্টু হাফ, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু 41 তার দ্বিগুণ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 23 প্লাস এত পি। অতএব বা লিখতে পারি 2 ইন্টু 41 মানে হচ্ছে আমাদের 82 ইজ ইকুয়াল টু 23 যোগ 5p, বা এটা কি দেখা যায় এত নিচ পর্যন্ত? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে 5p ইকুয়ালস টু আমাদের এখানে আসে যেটা কিনা 59 প্রবাবলি। অতএব হ্যাঁ ঠিক আছে। সো অলরাইট, তাহলে অতএব p ইজ ইকুয়াল টু কত আসে? and the ultimate answer is অতএব p is equal to 59 divided by 5। দেখো তো এটা বুঝতে পারো কিনা, যে প্রশ্নটা করেছিলে সে কি বুঝতে পেরেছো কিনা একটু বলো। সো সবার কাছে এটা ক্লিয়ার কিনা একটু বলো। সেকেন্ড লাইডেও কি মডুলাস দিতে হয়? দ্যাটস আপ টু ইউ, তুমি দিলেও দিতে পারো, না দিলেও সমস্যা নেই, তবে একটু খেয়াল করে রাখো এটা যাতে নেগেটিভ না আসে আর কি। অলরাইট অলরাইট অলরাইট, আমাকে বুঝাতে পেরেছি বলো তোমার যে স্টুডেন্টস? সো আমি আর আজকে ঢালে যাব না, কারণ ঢালের কনসেপ্টটাই হচ্ছে একটু মানে বুঝায় বলতে হবে, কারণ ঢাল থেকে আমরা সরলরেখায় যাব তো এই কারণে। সো তোমরা একটু আমাকে বলো বুঝতে পেরেছো কিনা আজকে এটা, তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করবো। সো এবিসি এর কি আচ্ছা জিনিসটা আরেকবার বুঝাই বলি। হ্যাঁ, আমাদেরকে যখন বলবে দেখো তো, মানে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই, দুই যে বলে দ্বিগুণ বলে, দুই কি এটার সাথে গুণ করব নাকি এটার সাথে গুণ করব। সবসময় খেয়াল রাখবা যার সাথে এর যুক্ত থাকে বা তার মানে এর বা এ যুক্ত থাকে তাকে আমরা এখানে ইয়া করব, তার সাথে আমি গুণ করব। দেখা যাচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এর সাথে, যে ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে, দুঃখিত এখানে ত্রিভুজে হবে না, ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে, কার ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে, যার সাথে এর তার এখানে দুই গুণ হবে, গুণ করে জাস্ট দেন আমরা জাস্ট উই ক্যান জাস্ট গো অন, আমাদের যা আছে তা আমরা এখানে ইয়ে করতে পারি। অলরাইট, সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের তাহলে আগামীকালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো তাহলে। আর তোমাদের প্রিপারেশন অব্যাহত রাখো, খুব সামনেই তোমাদের যেহেতু পরীক্ষা। সো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মহামারীর দিন প্রায় শেষের দিকে। সো সবাই নিজেদের জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা। সো সবার জীবন অনেক অনেক সুন্দর হোক। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তো আল্লাহ হাফেজ, তাহলে আজকের মতো।